বাংলাদেশের একটি গবেষণা বলছে যারা ডায়ালাইসিস নেন প্রতি মাসে তাদের খরচ হয় অন্তত ৪২,০০০ টাকা এবং অন্তত ৯২ থেকে ৯৩% মানুষ কোনো না কোনো সময় এই ডায়ালাইসিস নিতে পারেন না বা ড্রপ আউট হয়ে যান এবং তাদের একটি বড় অংশ মৃত্যু মুখেও পতিত হন। এই যে এত বড় জটিলতা, শুধু কিডনি সুরক্ষায় রাখার পথগুলো যদি আমরা আসলে জানতে পারি বা কিডনি সুরক্ষায় রাখতে পারি, এই এত বড় জটিলতা, শারীরিক জটিলতা এবং মানসিক অস্থিরতা বা আর্থিক ক্ষতি থেকে আমরা বেঁচে যেতে পারি। আরোগ্য নিকেতনের আজকের বিষয় আমরা দিয়েছি কিডনি রোগীর ভুল ধারণা ও সুচিকিৎসা এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন স্বনামধন্য একজন নেফ্রোলজিস্ট। আমাদের সঙ্গে আছেন ডাক্তার মোহাম্মদ নবিউল হাসান রানা, স্যার সিনিয়র কনসালটেন্ট নেফ্রোলজি, আসগর আলী হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরা যদিও ভুল ধারণার কথা বলছি, সুচিকিৎসা, কিন্তু আমরা একেবারে শুরুতে জানতে চাই যে মানুষের শরীরে এই যে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি, মানে এটি কিভাবে কাজ করে, এটির বিজ্ঞানসম্মত ব্যাখ্যাটা আসলে কি? আপনি প্রথমে ভূমিকা যেটা দিলেন সেটা ধরে আমি একটু কথা বলতে চাই যে কিডনি রোগটা সবাই একটু আতঙ্কিত হয়েই যায় যে কিডনির অসুখ হয়েছে। আসলে আতঙ্কিত হওয়ার মতনই ব্যাপার যে তথ্যটা আপনি দিলেন যে কিডনি রোগীরা ডায়ালাইসিসে গিয়ে 93% পরে ড্রপ আউট হয়ে যায়। আসলেই তাই যে কিডনি, আমি একটা কথা সবসময় বলি, কিডনি রোগ সর্বনাশা, প্রতিরোধী বাঁচার আশা। তাহলে প্রতিরোধ কিভাবে করব? তাহলে আমাকে জানতে হবে যে কি কি কারণে আমার কিডনি ফেইলিওর হতে পারে। কারণ বিকল হয়ে গেলে আমার পথটা অনেক জটিল হয়ে যায়। পথটা অনেক জটিল হয়ে যায়, অনেক অত্যন্ত ব্যয় সাপেক্ষ একটা চিকিৎসা এবং অনেক কষ্টকর একটা চিকিৎসা। এবং সেই চিকিৎসায় যাওয়ার আগে আমরা কিভাবে এটাকে প্রতিরোধ করতে পারি সেটা জানাটা আমার মনে হয় অত্যন্ত জরুরি। এবং সেটা জানার জন্য কি কি কারণে কিডনি ফেইলিওর হচ্ছে, কি কি কারণে আমার কিডনি রোগগুলো হচ্ছে, সেটা যদি আমরা জানি তাহলে সেইগুলো থেকে আমরা নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো। কিডনি রোগের সবচেয়ে প্রধান কারণই হচ্ছে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস। আপনি যদি দেখেন এখন বাংলাদেশে ডায়াবেটিসটা একটা মহামারীর আকারে ধারণ করেছে। বিশেষ করে এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে ডাটাতে পাওয়া গেছে যে সাউথ ইস্ট এশিয়াতে সবচেয়ে বেশি ডায়াবেটিস দ্রুত গতিতে বাড়তেছে এবং এই সাউথ ইস্ট এশিয়ার ভিতরে বাংলাদেশে আরও অনেক বেশি ডায়াবেটিসের সংখ্যা। এবং নাম্বার 1 ডায়াবেটিস এবং নাম্বার 2 হচ্ছে উচ্চ রক্তচাপ, আর নাম্বার 3 হচ্ছে নেফ্রাইটিস বলে একটা রোগ হয় যেটা ইমিউনোলজিক্যাল, সেটা হয়তো অন্যরকম কারণ। কিন্তু এই ডায়াবেটিসটা সহজেই এটাকে শনাক্ত করা সম্ভব এবং শনাক্ত করলে আমি যদি ডায়াবেটিসটাকে সুনিয়ন্ত্রিত রাখতে পারি তাহলে অবশ্যই কিডনিটাকে প্রোটেক্ট করা সম্ভব। আর নাম্বার 2 হচ্ছে উচ্চ রক্তচাপ, এবং উচ্চ রক্তচাপও নির্ণয় করা কিন্তু কঠিন কিছুই না, কারণ একটা ব্লাড প্রেশার মেশিন দিয়ে মাপলেই বোঝা যাচ্ছে যে উচ্চ রক্তচাপ আছে কিনা। উচ্চ রক্তচাপ থাকলেই আমাদের শুরু থেকেই ওষুধের মাধ্যমে হোক, লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে হোক, আমাদের এই রক্তচাপটাকে একটা নির্দিষ্ট মেয়াদের লিমিটের মধ্যে রাখতে হবে, যেটাকে আমরা বলি 125/75 বা তার নিচে রাখতে হবে ব্লাড প্রেশার। আর এই উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণের মাধ্যমেই বেশিরভাগ ডায়াবেটিস রোগী, বেশিরভাগ রোগীরা কিডনি থেকে আমরা প্রতিরোধ করা সম্ভব। কিন্তু এই যে মানে কিডনি রোগ বা কিডনি রোগের সঙ্গে অ্যাসোসিয়েটেড এই যে আপনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বলছেন, মানে সাধারণ কতগুলো পরীক্ষার মাধ্যমে মানে এই তিনটা বিষয়কে আসলে নির্ণয় করে ফেলা সম্ভব, যেটি আমরা আসলে করতে চাই না বা করি না? অত্যন্ত সিম্পল এবং খুব সহজভাবে যদি আমরা বলি যে শুধু একটা দিয়ে গ্লুকোমিটার দিয়ে আমরা দেখতে পারি আমাদের ডায়াবেটিস আছে কিনা, যেটা করতে 20 থেকে 25 টাকা বা 30 টাকা খরচ। এটা আমরা পার্কে গেলেও হাঁটতে করে ফেলতে পারি, 50 টাকার মধ্যে একটা টেস্ট করে দেখতে পারি ডায়াবেটিস আছে কিনা। নাম্বার 2 উচ্চ রক্তচাপ একটা ব্লাড প্রেশার মেশিন দিয়ে মেপে দেখতে পারি। আর একটা খুব ইম্পর্টেন্ট যেটা এবং সবচেয়ে নেগলেক্টেড একটা টেস্ট, সেটা হচ্ছে ইউরিনের টেস্ট। ইউরিনে যদি আমরা অ্যালবুমিন পাই, এবং দ্যাট ইজ দ্য আর্লিয়েস্ট, সবচেয়ে আগে ধরা পড়বে যে ইউরিনে যদি অ্যালবুমিন যায় তার মানে এটা আমার কিডনিটা এফেক্ট হতে যাচ্ছে। সো ইউরিনে অ্যালবুমিন দেখাটা এটা সিম্পল টেস্ট দ্বারা খুব অল্প টাকায় এটা করিয়ে ফেলা সম্ভব। যারাই হাসপাতালে সরকারি বা বেসরকারিতে আসলে আসছে অন্য কোনো রোগের ক্ষেত্রে, আপনি কি মনে করেন একজন নেফ্রোলজিস্ট হিসেবে তাদের অন্তত সাথে একটি ইউরিন টেস্ট দিয়ে দেওয়া উচিত? অবশ্যই। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখেছি দেয়া হয়, আবার অনেক ক্ষেত্রে দেয়া হয় না। মানে না দেওয়ার কারণগুলো আসলে কি, দেয়া উচিত কেন মনে করছেন আপনি? সবারই রুটিনলি দিয়ে দেওয়া উচিত। সিবিসি যেহেতু আমরা সিবিসি দিচ্ছি, তার সাথে ইউরিনের টেস্টে আমরা কয়েকটা জিনিস ধরে ফেলতে পারি। 1 নম্বরে ইউরিনে সুগার গেলে পরে আমরা ডায়াবেটিস ধরতে পারি, যদি ইউরিনে সুগার পাওয়া যায়। যদি অ্যালবুমিন পাওয়া যায় তার মানে কিডনি এফেক্টেড হতে যাচ্ছে, তার একটা নেফ্রোপ্যাথি বলি, সেটা হচ্ছে কিনা। সো এই দুটো তো ইজিলি ধরে ফেলা যায়। আর তার সাথে যদি ইউরিনে লোহিত কণিকা বা শ্বেত কণিকা এগুলো বেশি করে যায় তাহলে সেটা নেফ্রাইটিসকে রোগকে নির্ণয় ইন্ডিকেট করে।
আর সেখানে যদি আমরা যদি পাস সেল পাই বেশি করে, সেখানে তো ইউরিন ইনফেকশন হচ্ছে কিনা সেটা ধরে ফেলতে পারি। সো আমরা বলি যে ইউরিন ইজ দ্য উইন্ডো থ্রু হুইচ উই ক্যান সি দ্য কিডনিজ। আচ্ছা, মানে ইউরিন, সিম্পল একটা ইউরিন টেস্টের মাধ্যমে কিডনির অনেক কিছু শনাক্ত করা সম্ভব। একটা সাধারণ রং দেখেও তো সন্দেহ করা যেতে পারে। এক্স্যাক্টলি। আচ্ছা, এই মোটা দাগে যখন ডায়াবেটিস বলি বা উচ্চ রক্তচাপ বলি বা কিডনি বিকলের দিকে যখন আমার বিকল হতে যাচ্ছে, মানে কতগুলো সাধারণ লক্ষণ দেখেও কি আমি আসলে বুঝতে পারি যে আমার এই সমস্যার দিকে আমি যাচ্ছি? সেগুলো কি কি? এটা খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। কিডনি ফেইলিওরের ক্ষেত্রে 70% কিডনি ফেইল না করা পর্যন্ত কোনো উপসর্গ আসে না। আচ্ছা, সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি কিডনি বিকলকে এক পাশে রাখেন, মানে সাধারণ ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের ক্ষেত্রেও কি আসলে আমরা এরকম বুঝতে পারি না? ব্যাপারটা কি আসলে এরকম? সাইলেন্ট কিলার, জি। উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের ক্ষেত্রেও বেশিরভাগ ক্ষেত্রে ওইভাবে বোঝা যায় না। এবং যেটা বলছিলাম যে 70% কিডনি ফেইলিয়ার হওয়ার পরেই যে সিমটমগুলো আমি এখন বলতে চাচ্ছি, সেগুলো 70% কিডনি ড্যামেজ হওয়ার পরে তারপরে আসতে শুরু করে। যেমন রাতে বেশি বেশি করে ইউরিন পাস করা, অথবা পায়ে পানি আসা, অথবা শরীরে কোথাও বিভিন্ন জায়গায় পানি জমে যাওয়া, ক্ষুধা মন্দা হওয়া, শরীরটা ভীষণ অবসন্ন হয়ে যাওয়া, দুর্বল লাগা, অ্যানিমিয়ার জন্য হয়, এগুলো রক্তশূন্যতার জন্য হয়। তো এই সিমটমগুলো আসা, বমি বমি ভাব লাগা, কারো কারো বমি হয়েও যায়, এগুলো অনেক অ্যাডভান্সড লেভেলে যখন কিডনি ফেইলিওর হয়ে যায়, যখন অলরেডি 70% কিডনি অলরেডি নাই, মানে 30% কাজ করছে, তারপরে গিয়ে এই সিমটমগুলো আসতে থাকে। সুতরাং কোনো মতেই এই সিমটমগুলো আসার জন্য অপেক্ষা করার প্রয়োজন নাই, বরঞ্চ যাদের ডায়াবেটিস আছে কিনা, ব্লাড প্রেশার আছে কিনা নির্ণয় করে নিতে হবে। যাদের ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার আছে তাদের অবশ্যই বছরে একবার করে চেক করতে হবে কিডনির ফাংশনটা, যে কোনো রকম কিডনি ইউরিনে প্রোটিন যাচ্ছে কিনা, এবং ক্রিয়েটিনিন বলে একটা টেস্ট আছে, এটা বাড়তেছে কিনা, বা জিএফআর কমছে কিনা, এই টেস্টগুলো করে দেখা। যারা একবারই বুঝতে পারছি না, আমরা যদি আরও একটি ক্লু তাদেরকে দেই যে আমার পরিবারে কারো ডায়াবেটিস আছে কিনা, উচ্চ রক্তচাপ আছে কিনা, বা কারো কিডনি বিকল আছে কিনা, ওই পরিবারের যারা আসলে এখনো আছেন তাদের জন্য করণীয় কি? তারা কি স্বপ্রণোদিত হয়ে একবার এই পরীক্ষাগুলো করে নিতে পারে? খুব ভালো কথা বলেছেন একটা, এই পয়েন্ট আমিও বলতে চাচ্ছিলাম যে ফ্যামিলি হিস্ট্রি থাকলে সেটা খুব ইম্পর্টেন্ট। যাদের পরিবারের ভিতরে কিডনির সমস্যা আছে তাদের অবশ্যই বছরে একবার করে নিজেরা থেকে প্রাথমিকভাবে একবার করে নিয়ে নেবে, এবং প্রতি বছর বছর চেক করে দেখা উচিত যে কোনো রকম কিডনির সমস্যা আসছে কিনা। যত আর্লি আমরা ধরতে পারবো যে কিডনির সমস্যা আসতেছে এবং এটাকে ইন্টারভেনশন করা যাবে, তত এটাকে প্রিভেন্ট করা সম্ভব, এটাকে প্রতিরোধ করা সম্ভব। আচ্ছা, কিডনি বিকল হতে মানে এই যে আপনি 70% সময় পর্যন্ত আমরা আসলে জানতেই পারি না, একটি কিডনি বিকল হতে আসলে কত সময় নেয় আকস্মিক কিডনি বিকল ছাড়া ক্রনিক ডিজিজের ক্ষেত্রে? এটা ডায়াবেটিস থেকে যদি কোনো কিডনি বিকল হয়, এটা কি ডায়াবেটিসের শুরু থেকে যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে 15 ইয়ার্স, 15 বছর লাগে তারপরে গিয়ে তার সিকেডি শুরু হয়। এবং হাইপারটেনশন থেকেও এরকম অ্যারাউন্ড 15 ইয়ার্স। তার মানে যাদের কিডনি বিকল হয়েছে এই 15 বছরেও তারা ঘুমন্ত অবস্থায় ছিল। তো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস যে এই ডায়াবেটিস আগে আগে নিয়ন্ত্রণ করা এই জন্য জরুরি যে আমাদের দেশে ডায়াবেটিস মূলত টাইপ 2 ডায়াবেটিস, এবং টাইপ 2 ডায়াবেটিসটা পট করে ধরা পড়ে না টেস্ট না করা ছাড়া, ওটারও কোনো সিমটম হয় না। যখন কিডনির সমস্যা নিয়ে আসলো, দেখলাম যে ডায়াবেটিস আছে, তখন আমরা পরীক্ষা করে দেখি যে না, তার অনেক আগে থেকে ডায়াবেটিস আসলে ছিল, ইট ওয়াজ আনডিটেক্টেড, ধরা পড়ে নাই। এই জন্য যাদেরই ফ্যামিলি হিস্ট্রি আছে বা না থাকলেও ডায়াবেটিস আছে কিনা টেস্টটা মাঝে মাঝে করা উচিত। এই যে 70% কিডনি বিকল হয়েছে, উনি টের পাননি, কিডনি আসলে শতভাগ বিকল হবার পরেই কি আসলে ওনার ট্রান্সপ্লান্ট বা অন্যান্য জটিলতায় আসলে যেতে হয়? মানে এটা কত % পর্যন্ত আমরা বলবো যে সম্পূর্ণ নিঃশেষ হয়েছে? খুব ইম্পর্টেন্ট এটা। ইউজুয়ালি আমরা বলি যে যখন এটা জিএফআর দিয়ে হিসাব করি তো আমরা, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, যেটা নর্মাল মানুষের অ্যারাউন্ড 100 থাকে, এই জিএফআর যখন 15 বা তার নিচে নেমে যায় তখনই কিডনি ডায়ালাইসিস অথবা কিডনি প্রতিস্থাপন সেই দিকে যেতে হয়। সাধারণ মানুষের কাছে আরও একটি, এটা ঠিক ভ্রান্ত ধারণা বলবো না, যে দুটো কিডনি কেন একসাথে বিকল হয়? এমনও তো হতে পারে যে একটি বিকল হয়েছে, একটি সুস্থ আছে। আমরা যখন বিকল বলি তখন দেখি যে দুটো কিডনি আসলে তার অকেজো। এটির ব্যাখ্যাটা আসলে কি? এটা খুব ভালো একটা প্রশ্ন, যেটা সাধারণ মানুষের ধারণা যে আমাদের দুপাশে তো দুটো কিডনি আছে, তো একটা বিকল হলে তো কোনো অসুবিধা নাই, রাইট? সো আসলে কিডনিতে যে অসংখ্য রক্তের ছাঁকনি থাকে, যেগুলো আমরা গ্লোমেরুলাস বলি, এক একটা কিডনিতে 1.5 মিলিয়ন, মানে 15 লক্ষ রক্তের ছাঁকনি থাকে। দুটা মিলে যে 30 লক্ষ ছাঁকনি থাকে, এই 30 লক্ষ ছাঁকনি এফেক্টেড হয় একই রকমভাবে একসাথে, আচ্ছা, আলাদাভাবে কোনোটা এফেক্টেড হয় না। এবং বেশিরভাগ ক্ষেত্রেই দুটো কিডনি সমানভাবে এফেক্টেড হয়।
শুধু অল্প কয়েকটা এক্সেপশন ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই সমানভাবে সবগুলো নেফ্রনই এফেক্টেড হয়ে জিএফআরটা কমতে থাকে। আচ্ছা, তার মানে আলাদাভাবে একটা কিডনি এফেক্ট হয়ে একটা কিডনি নষ্ট হয়ে গেল এটার সম্ভাবনা খুবই কম, দুই একটা এক্সেপশন ছাড়া। যেমন যদি অবস্ট্রাকটিভ নেফ্রোপ্যাথি হয়, যে স্টোন একটা কিডনিতে হয়ে সেটা সেই কিডনিটা নষ্ট হয়ে গেল, এই একটা মাত্র এক্সেপশন ছাড়া আর কোনোখানে এরকম একটা কিডনি আলাদাভাবে নষ্ট হয় না। এবং সেই সংখ্যাটি তো আসলে কম, অনেক কম, 1%-এরও নিচে, অনেক কম। বাংলাদেশের মানুষের যে কিডনি বিকল হওয়া বা কিডনি রোগে আক্রান্ত হওয়া, এটি আসলে কি একদিনের বাচ্চা থেকে 70-80 বছর পর্যন্ত, মানে কাদের বেশি প্রবণ, কারা কিডনি বিকলের ক্ষেত্রে? নাকি সব বয়সী মানুষ সমানভাবে হতে পারে, নারী পুরুষ শিশু? না, এই যে একটা ফ্যাক্টর। জি। তো সাধারণত এই যে যত 40-র উপরে গেলেই প্রবণতাটা বাড়ে, কারণ ওই যে বললাম ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার এটাই প্রধান জিনিস। আর কতগুলো জেনেটিক ফ্যাক্টর আছে, যেমন পলিসিস্টিক কিডনি ডিজিজ আছে, অথবা কোনো স্টোন ডিজিজ আছে, নেফ্রাইটিস আছে, যেগুলো আর্লি এজে হয়, একটু কম কম অল্প বয়সে হয়। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার মোহাম্মদ নবীউল হাসান, আপনার কাছে জানবো যে শিশুদের যখন কিডনি বিকল হচ্ছে বা শিশুরা যখন কিডনি রোগে আক্রান্ত হচ্ছে, মানে তারা কতটা সেবা পাচ্ছে, বা শিশুদের নেফ্রোলজিস্টের সংখ্যা বা ইউরোলজিস্টের সংখ্যা বাংলাদেশে আসলে কেমন? বাংলাদেশে পেডিয়াট্রিক নেফ্রোলজি আছে, বাট এদের সংখ্যাটা খুবই অপ্রতুল। জি, শিশুদের কিডনি ফেইলিওরও অনেক হয়, এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে নেফ্রাইটিস থেকে হয়। আবার কিছু কিছু রোগ আছে কনজেনিটাল, জন্মগতভাবে কিছু ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে, সেখান থেকেও কিছু কিডনি ফেইলিওর হয়। বাট পেডিয়াট্রিক নেফ্রোলজি কিন্তু আলাদা একটা, যেটা এটা এদের সংখ্যাটা আরও বাড়া দরকার, আরও সচেতন হওয়া দরকার। তো সেক্ষেত্রে মায়ের পেটে যখন, গর্ভে যখন সন্তান আসে, আমরা তো এখন জেনেটিক্যাল টেস্ট বা অনেক ধরনের টেস্ট দিয়ে বুঝে ফেলতে পারি যে তার কোনো অঙ্গে কোনো সমস্যা হয়েছে কিনা। এটি কি জানার কোনো উপায় আছে যে তার কিডনিতে কোনো সমস্যা আছে কিনা? হ্যাঁ, জানা সম্ভব। জি, সনোলজিক্যালি বা বিভিন্ন টেস্ট করে বোঝা যায়। জি, বোঝা যায়। যদি কিডনি সমস্যা নিয়ে আসে, তাহলে জন্মের পরপরই সেই শিশুটিকে ধরে ফেলার ক্ষেত্রে মানে কি করা যেতে পারে, বা সেই চিকিৎসা বা পরীক্ষা কি হতে পারে? ওই যে আল্ট্রাসোনোগ্রাম করে যদি ধরে ফেলা যায় যে কোনো অবস্ট্রাকশন আছে এবং সেটা রিপেয়ারেবল, এগুলো তো পেডিয়াট্রিক সার্জনরা এটা করে ফেলে। কিন্তু আমরা সাধারণত দেখি যে একটি শিশু জন্মগ্রহণ করার পরে তার থাইরয়েড টেস্টের ব্যাপারে যত গুরুত্ব দেওয়া হয়, বা অন্যান্য কিছু ছোট ছোট টেস্ট আছে, মানে কিডনির ক্ষেত্রে কি আসলে অত আমরা আলোচনায় আনি বা আনি না? তো বোধহয় এটা কম আনা হয়, তুলনামূলকভাবে কম আনা হয়। আচ্ছা, আমি আপনার কাছে এখন একটু জানতে চাই যে মানুষের কিডনি রোগ নিয়ে ভ্রান্ত ধারণাগুলো আসলে কি কি, মানে মানুষ আসলে কি জানে বা কি মনে করে, বা আপনারা তো হিস্ট্রি নেন রোগীদের কাছে, তারা কি ভুল করেও বা আপনাদের কাছে আসে? যেমন একটা ওষুধ খাওয়ার প্রবণতা, সেখান থেকে তো কিডনি বিকল হচ্ছে বাংলাদেশে প্রচুর মানুষের। আচ্ছা, একটা ভুল ধারণা হচ্ছে যে ব্যাক পেইন, যখনই পিঠের দিকে ব্যথা হয় বা কোমরের দিকে ব্যথা হয়, ব্যাক পেইন হলেই মানুষ ধরে নেয় যে আমার বোধহয় কিডনি শেষ, আমার ওই জায়গায় কিডনি আছে, তাই পিছনের দিকে এইদিকে আমার কিডনি আছে, সো কিডনি বোধহয় আমার ফেইলিওর হয়ে গেল। প্রচুর মানুষ এইভাবে দৌড়ে চলে আসে, কিন্তু ব্যাক পেইনের কারণ যেগুলো আছে তার ভিতরে 90%ই কিডনির সমস্যার জন্য নয়। আচ্ছা, এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মেরুদণ্ডের হাড়ের সমস্যা হতে পারে, বা মাসেলের ব্যথা হতে পারে, এরকম বিভিন্ন রকম কারণে ব্যাক পেইন হয়। তো এই ব্যাক পেইন হলেই তারা আবার যেটা করে, সঙ্গে সঙ্গে কিছু স্ট্রং পেইন কিলার খেয়ে ফেলে। আচ্ছা, তখন আসলে মূল যে কারণটা ছিল না, হ্যাঁ, সত্যি সত্যি তখন কিডনি ফেইলিওর নিয়ে আসে। আচ্ছা, তো এই ব্যথানাশক ওষুধগুলো অত্যন্ত ডেঞ্জারাস, যে এই ব্যথানাশক ওষুধগুলো ডাক্তারের পরামর্শ ছাড়া অবশ্যই গ্রহণ করা উচিত নয়। আর আরেকটা ধারণা আছে যে কিডনি তো দুপাশে দুটো কিডনি থাকে, তো একটা কিডনি নষ্ট হলে তো কিছু হবে না, একটা তো থাকছেই। তো এটা একটা ভুল ধারণা, কারণ দুটো কিডনি সমানভাবে এফেক্টেড হয়, যেটা আমি একটু আগে বলছিলাম। এমনও কি আছে কিনা যে কিডনি ডায়ালাইসিস নিয়েও আসলে মানুষ বাঁচবে না, বা ডায়ালাইসিস নিতে ভয় পায়, এরকম কোনো ব্যাপার আছে কিনা? হ্যাঁ, এটা একটা ব্যাপার আছে যে কিডনি যখন 90% ড্যামেজ হয়ে যায়, তখন তো ডায়ালাইসিস অথবা কিডনি প্রতিস্থাপন ছাড়া আসলে জীবন ধারণ সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে আমাদের হয় কিডনি ট্রান্সপ্ল্যান্ট অথবা ডায়ালাইসিসে যেতেই হবে। তো সেই ক্ষেত্রে যদি কেউ ডিলে করে, দেরি করে, তাহলে তো সে আসলে খারাপের দিকে চলে যেতে থাকবে এবং তাকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। সো একটা মানুষকে সুস্থভাবে বাঁচিয়ে রাখতে হলে অবশ্যই যখন কিডনির কার্যকারিতাটা 90% বেশি ফেইলিওর হয়ে যাবে, তখন ডায়ালাইসিস অথবা কিডনি প্রতিস্থাপন আমাদের যেতেই হবে।
কিডনি বিকল যখন হয়ে যাচ্ছে তখন তো আমরা হয় যাচ্ছি ডায়ালাইসিসে অথবা আমরা প্রতিস্থাপন একটা এন্ড স্টেজে যাচ্ছি আর কি, কিন্তু কিডনির তো আরো অনেক ধরনের রোগ আছে। মানে সেই রোগগুলো আসলে কি কি, বা যেখানে কিডনি হয়তো সরাসরি বিকল হচ্ছে না, বা সেখানে আমরা ট্রিটমেন্ট দিলে কতটুকু আসলে ব্যাক করা সম্ভব বা কিডনি সুরক্ষা দেওয়া সম্ভব? মানে কিডনি, আমরা তো ডায়াবেটিস নিয়ে কথা বললাম, হাইপারটেনশন নিয়ে কথা বললাম, আর একটা নেফ্রাইটিস যে রোগটা আছে, এই নেফ্রাইটিস রোগটা ইউজুয়ালি শিশুদেরই বেশি হয় এবং ইয়াং অ্যাডাল্টদেরও হয়। নেফ্রাইটিস রোগের কিছু লক্ষণ আছে, যে পেশাবের রঙটা সরিষার তেলের মতন হয়ে যাবে, হঠাৎ করে পায়ে পানি আসবে, হঠাৎ করে চোখে মুখে চোখে টোখে পানি দেখা দেবে। এই সমস্ত রোগীদের যদি আমরা ইউরিন টেস্ট করে দেখতে পাই যে ইউরিনে প্রোটিন যাচ্ছে এবং সে সাথে কিছু লোহিত কণিকা, শ্বেতকণিকা এগুলো যাচ্ছে, সেখানে কিডনি বায়োপসি ইন্ডিকেটেড। কিডনি বায়োপসি করে যদি কিডনি থেকে টিস্যু নিয়ে আমরা পরীক্ষা করে দেখতে পারি যে এরপরে 9-10 রকমের নেফ্রাইটিস আছে, যে রকমের নেফ্রাইটিস সেই রকমের প্রত্যেকটারই সুচিকিৎসা আছে। আচ্ছা, সেই মুহূর্তে যদি আমরা সেই নেফ্রাইটিসের চিকিৎসা দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু সে কিডনি ফেইলিয়ার হওয়া থেকে সম্পূর্ণ ব্যাক করবে। সো এটা একটা খুব ইম্পর্টেন্ট, যে নেফ্রাইটিস রোগটা যেন আমরা আগে ধরে ফেলতে পারি এবং কিডনি বায়োপসি করে সুনির্দিষ্ট চিকিৎসাটা দিতে পারি। আরও কিছু কিডনির অসুখ আছে, যেমন কিডনিতে ইনফেকশন জনিত রোগ হয়, যেমন ইউরিন ইনফেকশন, খুব কমন এটা। তো ইউরিনে ইনফেকশন মানে শুধু পেশাবে একটু জ্বালাপোড়া করলেই যে ইউরিনে ইনফেকশন তা নয়, পেশাবে জ্বালাপোড়ার সঙ্গে যদি আমাদের কিডনির সাইডে যে ব্যথার কথা বললাম, এবং তীব্র ব্যথা হবে, শীত করে কাঁপিয়ে জ্বর আসবে, এগুলো যদি হয় এবং সেই সময় ইউরিনের টেস্ট করে এবং কালচার করে সুনির্দিষ্ট অ্যান্টিবায়োটিক দিয়ে দিতে পারলে, যে অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ দিয়ে দিতে পারলে কিন্তু ইনফেকশনটা যদি কিওর করতে পারি, তাহলে সে সেভ হয়ে গেল। আদারওয়াইজ এই বারবার যদি ইউরিন ইনফেকশন থেকে যদি কিডনি ইনফেকশন হয়, যেটাকে আমরা বলি অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস, সেখান থেকে কিন্তু কিডনি আস্তে আস্তে ড্যামেজ হতে পারে। সো এগুলো আমরা প্রিভেন্ট করতে পারি। তাহলে কিডনিতে ইনফেকশন আর একটা জন্মগত বংশগত একটা কিডনির অসুখ আছে, পলিসিস্টিক কিডনি ডিজিজ। এই পলিসিস্টিক কিডনি ডিজিজ এটা বংশগতভাবে আসে, যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে তাদের দেখা যাবে যে অনেকগুলো সিস্ট, একটা দুটো তিনটা না, শত শত হাজার হাজার সিস্ট থাকে কিডনিতে, এবং কিডনি সাইজ বড় হয়ে যায় সেই ক্ষেত্রে, সেখান থেকে কিডনি ফেইলিওর হয়ে যেতে পারে। সেটা ফ্যামিলি হিস্ট্রি থাকতে হবে। আচ্ছা, ভ্রান্ত ধারণার কথা আপনি বলছিলেন, কিডনিতে সিস্ট, এটা নিয়ে প্রায়শই আমাদের কাছে একটা দুইটা সিম্পল সিস্ট নিয়ে রোগীরা দৌড়াতে আসে, স্যার আমার তো কিডনি শেষ, এবং কিডনিতে সিস্ট পাওয়া গেছে। সিম্পল রেনাল সিস্ট, ইট ইজ এ নর্মাল কন্ডিশন। আচ্ছা, একটা দুটা তিনটা সিস্ট, সিম্পল সিস্ট যেটা, সেটাকে আল্ট্রাসাউন্ড দেখলে বোঝা যায় যে থাকলে সেটা কিন্তু নর্মাল, এটা কোনো অসুখ নয়। এখানে কোনো ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ হচ্ছে মানে তারা তাও ভালো যে সচেতন চলে আসে এবং ডাক্তার কাছে যখন শুনে যায় যে না এটা নর্মাল, এটা কোন রেগুলার একটু ফলো আপ লাগে যে খারাপের দিকে যাচ্ছে কিনা, আদারওয়াইজ এটা ইটস নর্মাল। আচ্ছা, আমি একটু ওষুধের প্রসঙ্গে আরেকটু কথা বলতে চাই, যে আমরা যে মোটা দাগে আসলে বলি যে কিডনি বিকল হবার ক্ষেত্রে ব্যথানাশক ওষুধের এক ধরনের ভূমিকা আছে। আপনার হিস্ট্রিতে এই ব্যথানাশক ওষুধ খাওয়া বা বাসায় কিনে রাখা, এটা কত বছর পর্যন্ত এই প্রবণতা আপনারা আসলে দেখেন বা কথা বলে কতটুকু জানেন যে কিডনি যে বিকল হচ্ছে, এখানে ব্যথানাশক ওষুধের ভূমিকা আসলে তিনি কতদিন থেকে এই অভ্যাসের ভেতরে আছেন? এখন ব্যথানাশক ওষুধগুলো একটা জিনিস, যে যার কিডনি অলরেডি দুর্বল আছে তাদের ক্ষেত্রে ব্যথানাশক ওষুধগুলো কিন্তু বেশি ক্ষতি করে। আচ্ছা, ব্যথানাশক ওষুধ খেলেই যে কিডনি ড্যামেজ হয়ে যাবে এমনটি নয়। যেমন কিছু রোগ আছে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস বা কতগুলো আর্থ্রাইটিক রোগ আছে, যেগুলোতে ব্যথানাশক ওষুধ ব্যবহার করতেই হয়। এবং ব্যথানাশক ওষুধ মানেই জুজুবুড়ির ভয়ের মতো এরকম ব্যাপার না যে ব্যথানাশক ওষুধ খেলেই আমার কিডনি ড্যামেজ হবে। যার হবে তার কিন্তু ঠিকই হবে। আবার সেটা আমরা টেস্ট করে দেখি যে আগে থেকে কিডনি যদি দুর্বল থেকে থাকে, সেই ক্ষেত্রে আমরা অত্যন্ত সচেতন হই যে কোন ওষুধটা দেওয়া যাবে, কোনটা দেওয়া যাবে না। তাহলে এক নম্বর হচ্ছে ব্যথানাশক ওষুধগুলো খুব সচেতনভাবে খেতে হবে এবং সেটা ডাক্তার ডিসাইড করবে যে কোনটা তার জন্য ক্ষতিকর হবে। আর 2 নম্বর হচ্ছে কিছু হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক, যেগুলো ওভার দ্য কাউন্টার পাওয়াই যায়, অথচ যেগুলো পাওয়া উচিত না, এগুলো আমাদের দেশে যে সে খেয়ে অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলে, সেটা তো অনেক এফেক্ট তো আছে। যত্রতত্র যেন অ্যান্টিবায়োটিকগুলো খেয়ে না ফেলে, সুনির্দিষ্ট ইন্ডিকেশন ছাড়া কোনো ওষুধ যেন না গ্রহণ করে। আচ্ছা, আরেকটি বিষয় জানতে চাই যে আপনি জানেন যে বাংলাদেশে ওষুধ বিক্রির দিক থেকে মানে একদম শীর্ষে আছে হচ্ছে পেপটিক আলসারের যে ওষুধগুলো, এটা 4.5 কোটি টাকার বাজার, মানে এটি ভয়ঙ্কর একটি ব্যাপার। তো আমরা আসলে এটিকে খুবই সাধারণ ওষুধ মনে করি এবং নিয়মিত কিছু একটু সমস্যা, বুক জ্বালা পোড়া হলে খাই, এমনি ভাল লাগে তাই খাই। এটিও কি কোনো না কোনো ফর্মে আমাদের কিডনির কোনো ক্ষতি করতে পারে কিনা? কোনো না কোনো ফর্মে না, এটা অত্যন্ত ডেঞ্জারাস একটা ওষুধ,
যেটা ওভার দ্য কাউন্টার, যেটা আমরা বলি যে বাজার দোকানে গিয়ে চাইলেই দিয়ে দেয়, বা অনেকেই অন্যান্য অনেক ওষুধ হয়েছে, আচ্ছা সাথে একটা গ্যাস্ট্রিকের ওষুধও দিয়ে দিলাম। এবং ডাক্তারদের মধ্যেও যারা এই প্রবণতা আছে যে আমি একটা ব্যথার ওষুধ দিয়েছি, মানে একটা আমাকে পেপটিক আলসারের ওষুধ আমি দিয়ে ফেলছি। এখন আমাদের দেশের রোগীরা যেটা করে, এই গ্যাস্ট্রিকের ওষুধ নামে পরিচিত যেগুলো প্রোটন পাম্প ইনহিবিটর যে গ্রুপের ওষুধটা, যেটা খুব খেলে খুব আরাম লাগে, গ্যাস্ট্রিকের সমস্যা চলে যায়, এইটা ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস করে। ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস একটা খুব খারাপ অসুখ, যেটা পরবর্তীতে কিডনি ড্যামেজ করে কিডনি ফেইলিওর করে ফেলে। সো যদি কারো সত্যি সত্যি গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসার ডিজিজ থেকে থাকে, তাকে 6 উইকস সুনির্দিষ্টভাবে সেই ওষুধটা দিয়ে বন্ধ করে দিতে হবে। আচ্ছা। কিন্তু রোগীরা প্রায়শই দেখা যায় যে খেলে ভালো লাগে বলে মাসের পর মাস, এমনকি বছরের পর বছর খেতে থাকে, এবং তারা কিন্তু পরবর্তীতে সম্পূর্ণ কিডনি ফেইলিওর হয়ে আমাদের কাছে আসে। সো এই গ্যাস্ট্রিকের ওষুধ নামে পরিচিত যে ওষুধগুলো, প্রোটন পাম্প ইনহিবিটর, যেগুলো আজল দিয়ে শেষ হয়, এই ওষুধগুলো যেন গ্রহণ করা না হয়। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি জানেন যে বাংলাদেশে মানে ফুড অ্যাডাল্টারেশন, বা আমরা যত রকম ভেজাল খাই, আমরা এই যে সবজি শাকসবজির যে সময় শীতকাল, এখনও আমরা দেখছি যে এই যে টমেটোতে দেয়া হচ্ছে বিষ, সব কিছুতে দেয়া হচ্ছে, চকচক করছে, ফল দেখতে খুব ভালো লাগছে। এটির কোনো গবেষণা বা কিছু কি আসলে হয়েছে, বা কিডনি বিকলের ক্ষেত্রে এই ভেজাল খাদ্যের ভূমিকা আসলে কি রকম? ইদানিংকালে আমাদের দেশে কিডনি ফেইলিওরের মাত্রাটা অনেক বেশি বেড়ে গেছে। যদিও সুনির্দিষ্টভাবে স্টাডি নাই, কিন্তু আমাদের ধারণা যে এই ভেজাল খাবারগুলো অনেকখানি কন্ট্রিবিউট করতেছে এই কিডনি ফেইলিওরের ক্ষেত্রে। কারণ শুধু ডায়াবেটিস, ব্লাড প্রেশার ছাড়াও ভেজাল খাবার সবাই খাচ্ছে, এবং এখানে এই ভেজাল খাবার থেকে যে কিডনি ফেইলিওর হয় সেটার স্টাডি না থাকলেও, বাট এটা তো প্রমাণিত। কারণ যে সমস্ত ওটা কি প্রিজারভেটিভ বলা হয়, প্রিজারভেটিভগুলো দেওয়া হয়, এই প্রিজারভেটিভের সুনির্দিষ্ট মাত্রা আছে, সবখানে ব্যবহার করা হয়, কিন্তু সেই মাত্রা অতিরিক্ত আমরা চোখ বন্ধ করে আমাদের দেশে দিয়ে দেয়, এবং অনেক বেশি মাত্রায় ব্যবহার করে বলে এটার মাত্রাটা বেশি, এবং সেটা গিয়ে কিডনিতে এফেক্ট করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনা ফিরছি। ডাক্তার মোহাম্মদ নবীউল হাসান রানা, আপনার কাছে আবারও জানতে চাইব যে বিশ্বের প্রেক্ষাপটে আমরা সবসময় বলে থাকি যে আমরা বিশ্বমানের চিকিৎসা দিচ্ছি, সর্বোচ্চ মানের চিকিৎসা দিচ্ছি, অনেক ক্ষেত্রে আমরা দিচ্ছিও। আবার আসগর আলী হাসপাতালে যেহেতু আপনি আছেন, আমরা এতটুকু আশা করি যে এখানে বিশ্বমানের চিকিৎসা দেয়াই হচ্ছে। কিন্তু বাংলাদেশে, পৃথিবীতে কিডনি রোগের এমন কোনো চিকিৎসা এসেছে যেটি আমরা এখনো দিতে পারছি না, সেই জায়গাগুলো কি কি আছে কিনা এমন কিছু? মানে কিডনি রোগের চিকিৎসা পৃথিবীতে এসে গেছে কিন্তু বাংলাদেশে এখনো শুরু করতে পারেনি, এমন কিছু কি আছে, বাকি আছে? কিডনি রোগের চিকিৎসা বলতে যেগুলো আমাদের দেশে হচ্ছে, বাইরের সাথে তেমন কোনো পার্থক্য নেই। আমরা সব রকম চিকিৎসা এখানে প্রোভাইড করতে সক্ষম আমাদের দেশে। আচ্ছা, আমি যদি খুব স্পেসিফিকভাবে ডায়ালিসিসের কথাও বলি, মানে এমন কোনো আরও ভালো ডায়ালিসিস কি সিস্টেম কি পৃথিবীতে কোথাও আছে যেটি হয়তো আমাকে কিডনিতে কম ডায়ালিসিস দেওয়া লাগবে বা একটু আরোগ্য বেশি লাভ করা যাবে, এমন কিছু তো আসলে নাই? না না না, এমন কিছু নাই। তবে হ্যাঁ, ডায়ালিসিস ব্যাপারে আমি একটা জিনিস বলতে চাই, যে ডায়ালিসিসের কতগুলো মোডালিটি আছে। যেমন এমনি নর্মাল একটা কনভেনশনাল ডায়ালিসিস, যেটা সপ্তাহে 3 বার বা 2 বার যার যেরকম লাগে এভাবে দেওয়া হচ্ছে। আর একটা স্পেশাল একটা ডায়ালিসিস, যেটাকে আমরা বলি স্লো একটা ডায়ালিসিস হয়, যেটাকে স্লেইড বলা হয়। এই স্লেইড ফ্যাসিলিটিটা অল্প কিছু সংখ্যক হাসপাতালে আছে, যারা ব্লাড প্রেশারটা মেনটেন হয় না, হার্ট অ্যাটাকের রোগী বা এই সমস্ত একটু ক্রিটিক্যাল পেশেন্ট, তাদেরকে স্লেইড ডায়ালিসিস দিতে হয়। সেটা অল্প কিছু সেন্টারে হয়, আমাদের আসগর আলী হাসপাতালে এটা আছে। আর একটা আছে CRRT, কন্টিনিউয়াস রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি, যেটা কন্টিনিউয়াস, যেটা আইসিইউ রোগীদেরকে ইউজুয়ালি লাগে, যে একদম 48 ঘন্টা থেকে শুরু করে 72 ঘন্টার মধ্যে কন্টিনিউয়াস ডায়ালিসিস দিয়ে তখন তাদেরকে ওখান থেকে উঠিয়ে নিয়ে আসা যায়। যারা একেবারে মৃত্যুশয্যায় আসে রোগীগুলো, এই CRRT ডায়ালিসিসটা, এই ফ্যাসিলিটিও আমরা কিন্তু প্রোভাইড করতে পারছি এই আমাদের হাসপাতালে। আচ্ছা, আমি যদি আসগর আলী হাসপাতালের কথা আসলে বাদ দেই, মানে ডায়ালাইসিস তো অল্প কিছুদিন না নিলে রোগী আসলে মারাও যায়। আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে যেখানে ডায়ালাইসিস নিচ্ছে সেটি মানসম্মত কিনা সেটি বোঝার আসলে ক্ষমতাও রোগীদের অনেক ক্ষেত্রে নাই। কিন্তু ভালো ডায়ালাইসিস, এটি আসলে রোগীর বোঝার কোনো উপায় আছে যে আমি ওই সেন্টারটা কিভাবে চিনবো বা বুঝবো যে তারা কতটা মানসম্মত আমাকে ডায়ালাইসিস সেবা দিচ্ছে? সেটি জানার রোগী নিজেই বুঝতে পারবে, নিজের সিমটম দেখে, নিজের সিমটম দেখে। কারণ ডায়ালিসিস নিয়মিত নিচ্ছি, কিন্তু আমার খাওয়া রুচি নাই, বমি বমি লাগে, আমার শ্বাসকষ্ট হয়, আমি হাঁটতে পারি না 2 কদম, ভালো মতো খেতে পারছি না,
তার মানে ডায়ালিসিসটা তার ভালো ডায়ালিসিস হচ্ছে না। হচ্ছে না। কারণ ভালো ডায়ালিসিস যখন রেগুলার বেসিসে হবে তখন কিন্তু তার এই সিমটমগুলো থাকবে না। এবং যে পেশেন্টটা রেগুলার ডায়ালিসিস পাচ্ছে, আমরা বলেই থাকি যে হি অর শি শুড লিড এ নিয়ার নর্মাল লাইফ, একদম নর্মাল লাইফের কাছাকাছি সে চলে যাবে, সে নিজে অফিস করতে পারবে, ব্যবসা বাণিজ্য করতে পারবে, সব কিছু পারা উচিত। কিন্তু আমাদের দেশে ভালো ডায়ালিসিস না হওয়ার কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় যে 1 বছর 2 বছর পরে রোগীরা হুইল চেয়ারে করে আসতেছে, একদম অলমোস্ট তারা যেন একটা অথর্ব হয়ে গেল, সমাজের জন্য তারা কোনো কন্ট্রিবিউটই করতে পারছে না। কিন্তু রেগুলার ডায়ালিসিস যদি, ভালো ডায়ালিসিস এবং রেগুলার ডায়ালিসিস যদি নেয়, তাহলে সে কিন্তু সমাজের জন্য অনেক কিছু কন্ট্রিবিউট করতে পারে এবং সে নর্মাল লাইফ লিড করতে পারা উচিত। বাংলাদেশে আসলে এই যে বাসায় বসে যে ডায়ালিসিসের যে পদ্ধতি, এটি কেন জনপ্রিয় হচ্ছে না? খরচই একমাত্র কারণ আমার মনে হয় না আর কি। মানে এটি কেন আমরা জনপ্রিয় এটা আমি বলবো যে এটার প্রচারটা একটু কম। আজকে যেমন আপনাদের এখানে আমরা বললাম যে সিএপিডি যে গুড অপশন, হোম ডায়ালাইসিস, এটা প্রচারটা একটু আমাদের কিডনি বিশেষজ্ঞ যারা আছে তাদেরকেও এটা একটু প্রমোট করা উচিত। এটা একটা কারণ যে আমরা ওইভাবে প্রমোট করি না। আর একটা হচ্ছে যে সিএপিডি ফ্লুইড, যে পানিটা দিয়ে আমরা এক্সচেঞ্জটা করি, এই ফ্লুইডটা বাংলাদেশে এখনো ম্যানুফ্যাকচার হচ্ছে না, তৈরি হচ্ছে না। কেউ যদি এগিয়ে এসে এই ফ্লুইডটা বাংলাদেশেই তৈরি হয়, তাহলে খরচটা অনেক কমে যায় এবং সেক্ষেত্রে এটা অনেক বেশি জনপ্রিয়তা লাভ করবে বলে আমি আশা করছি। আরেকটি বিষয় আমরা একটু জানতে চাই যে আপনি জানেন যে বাংলাদেশ এখন দূষণ প্রবণ। হ্যাঁ, আমরা প্রায় চ্যাম্পিয়ন থাকছি আর কি। চ্যাম্পিয়ন শব্দটা সুন্দর, কিন্তু এক্ষেত্রে খুবই দুঃখজনক। মানে এই যে দূষণ আবিষ্ট হয়ে আমরা সবসময় থাকি, এটি আসলে আমাদের কিডনিতে কোনো এফেক্ট ফেলতেও পারে কিনা? দূষণের সঙ্গে আসলে দূষণ বলতে যে শুধু আমরা, যদি আমি বায়ু দূষণের কথাও যদি বলি, যেহেতু এখানে বেশি চ্যাম্পিয়ন হচ্ছি, পানি দূষণের বিষয় তো আসলে আছে। পানি থেকে তো হবে। এই দূষণগুলোর সাথে আপনি একটু সম্পর্ক কেমন সেটা যদি একটু বলেন। সেটি পানি হোক, খাবারের কথা তো আসলে বলেছেন, বায়ু দূষণের সঙ্গে আসলে আলাদাভাবে কোনো সম্পৃক্ততা আছে কিনা? বায়ু দূষণের সাথে সরাসরি সম্পৃক্ততা নাই, কিন্তু পানি দূষণের সাথে সম্পৃক্ততা আছে। কেমন সম্পর্ক সেটি পানি এবং পানি দূষণের থেকে কিডনি তো ফেলিয়ার হতেই পারে, কারণ পানির মাধ্যমেই তো ফিল্টারেশন ফাংশন যেটা করে কিডনি, সেটা তো পানি দিয়েই ফিল্টারগুলো কাজ করছে। তো পানি দূষণ, যখন আমরা দূষিত পানি খাচ্ছি, সেখান থেকে সেগুলো টক্সিনগুলো, যেমন হেভি মেটাল বলে কতগুলো জিনিস আছে, আর্সেনিক থেকে শুরু করে নানা রকম হেভি মেটাল, লেড, এই সমস্ত হেভি মেটালগুলো আলটিমেটলি কিডনি থেকে ডিপোজিশন হয় ওখানে কিডনি ফেলিওর করে। আপনাদের কাছে যত রোগী আসলে আসে, অনেকেই আসলে মনে করে যে কিডনি বিকল হয়ে যাওয়ার পরে তাকে জিজ্ঞেস করে তুমি কি পানি খেতে না? মানে পানির সাথে কিডনি বিকলের সম্পর্কটা আসলে কতটা গভীর, বা এখানে মানুষের ভ্রান্তিটা আসলে কি আছে, সত্যটা আসলে কি? পানি কম খেলে যে কিডনি ফেলিওর হয়ে যাবে এমনটি নয়। কারণ পানি আমাদের, যেটা প্রথমেই বলছিলাম যে কিডনিজ হ্যাজ দ্য ট্রিমেন্ডাস ক্যাপাসিটি টু হ্যান্ডেল উইথ স্মল অ্যামাউন্ট অফ ওয়াটার আবার বিগ অ্যামাউন্ট অফ ওয়াটার। সো একটা বড় রেঞ্জের মধ্যে, তবে মিনিমাম একটা অ্যামাউন্ট আছে যেটা ফিল্টারেশন ফাংশনের জন্য লাগে। সো একটা মানুষ সুস্থভাবে বেঁচে থাকার জন্য মিনিমাম 1 লিটার পানি পান করবে, আর বেশির পক্ষে 3, 3.5, 4 লিটার পর্যন্ত খেতে পারে। এখন কেউ যদি কম পানি খায়, তাহলে সে কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি করবে, তার মানে যে সেখান থেকে কিডনি ফেলিওর হয়ে যাবে এমনটি নয়। তবে পানি কম খেলে সেখানে ইউরিনে ইনফেকশনের প্রবণতাটা বাড়বে, কিডনিতে স্টোন হওয়ার প্রবণতাটা বাড়বে। তো এগুলোর কারণে আমরা বলি যে পানি একটু বাড়িয়ে খাওয়া ভালো। তো পানি কম করে খেলে কিডনি ফেল করবে এমন কোনো কারণ নাই, এটা একটা ভ্রান্ত ধারণা। বাংলাদেশে কিডনি রোগের চিকিৎসা অনেক পুরনো, এবং আমরা বাংলাদেশের অনেক জায়গাতে কিডনি রোগের চিকিৎসা খুব সহজভাবে দিতে পারছি। কিন্তু তারপরেও এই যে বাংলাদেশের মানুষের ঢাকায় ছুটে আসা বা বিভাগীয় শহর পর্যন্ত ছুটে আসা, মানে এটি আরেকটু ছড়ানো দরকার কিনা আপনি কি মনে করেন? কিডনি রোগের চিকিৎসা বা অ্যাটলিস্ট আমরা ডায়ালাইসিসকেও যদি একটা প্যারামিটার ধরি। ডেফিনেটলি আমি যদি বলি যে আজ থেকে 20 বছর আগে কি চিত্র ছিল, এই 20 বছরের ভিতরে কিন্তু আসলে কিডনি চিকিৎসাটা অনেক দূর ছড়িয়ে গেছে। 20 বছর আগেও সারা দেশে কিডনি বিশেষজ্ঞের সংখ্যা ছিল মাত্র 20 জন। আচ্ছা। আর এখন সেটা হয়েছে 400 জন। 400, অনেক বেশি হয়েছে। সো এটা অনেকখানি বেড়েছে। ডায়ালিসিস সেন্টার সারা বাংলাদেশে তখন ছিল 8 থেকে 9টা, আর এখন এটা হয়েছে প্রায় 700-800টা। সো এই যে পরিধিটা কিন্তু বাড়তেছে। সো এটা আরও বাড়া উচিত বলে আমি মনে করি, কারণ এটা এখন জেলা লেভেল পর্যন্ত চলে গেছে, কিন্তু তার চেয়ে গভীরে আর যায়নি, উপজেলা লেভেল পর্যন্ত এখন পর্যন্ত যায়নি। তো এই ফ্যাসিলিটিগুলো আরও প্রমোট করা উচিত বলে আমি মনে করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি বিরতি, অর্থাৎ শেষ বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি।
ডাক্তার মোহাম্মদ নবীউল হাসান, আপনার কাছে জানবো যে আপনি ডায়ালাইসিসের কথা বলছিলেন। ডায়ালাইসিসের সেবা বা এখানে মানুষ অনেকে ডোনেট করতে চায়, আমরা দেখেছি, কিন্তু ডায়ালাইসিস সেন্টার খুলতে গেলে বা দুটি মেশিন বসাতে গেলে হাসপাতালের অনুমোদন নিতে হয়। মানে এটি কি আপনি একটা জটিলতা মনে করেন কিনা, বা এটি আরও সহজভাবে খুলতে দেওয়া উচিত কিনা? তাহলে হয়তো এটি উপজেলাতেও নিয়ে যাওয়া যেত কিনা, আপনি কি মনে করেন? অ্যাকচুয়ালি তো এটা পলিসি মেকারদেরই কাজ, এবং পলিসি মেকাররা যদি ডাক্তার নেফ্রোলজিস্টের সাথে বসে যদি পলিসিগুলো মেক করতো, তাহলে জিনিসগুলো আরও একটু সহজ করে দেওয়া যেত। এবং এটা সহজ করা অবশ্যই উচিত, কারণ প্রান্তিক লেভেলে মানুষগুলো তারা কিন্তু কিডনি ফেইলিওর হয়ে শহরে এসে এসে ডায়ালিসিস নেবে, অনেকে আসতেও পারছে না, কমিউনিকেশন, খরচ। তো সো এই ক্ষেত্রে অবশ্যই পলিসি মেকার যারা এবং নেফ্রোলজিস্টের সাথে বসে যদি ঠিক করে যেটা যাতে সহজীকৃতভাবে ডায়ালিসিস সেন্টার খুলে ফেলা যায়, তাহলে অনেকেরই উপকার হতো। আমরা যেমন দেখলাম যে কিছুদিন আগে সিলেটে একটি সিলেট কিডনি ফাউন্ডেশন একটি হাসপাতাল হয়েছে, অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদ, উনি যুক্তরাষ্ট্র প্রবাসী। উদ্যোগটি খুব ভালো লেগেছে। ১৬০০ টাকা, ১,৫০০ মানুষের অবস্থা ভেদে তারা দিচ্ছে, কাউকে কাউকে তারা একটি ডায়ালাইসিসের বিনিময়ে একটি ডায়ালাইসিস ফ্রিও দিচ্ছে। বাংলাদেশে কেন, মানে বিশেষ করে কিডনি, ক্যান্সার, হার্টের রোগের ক্ষেত্রে মানে এই মডেলগুলো আরও কেন জনপ্রিয় হচ্ছে না, বা মানুষ এই জায়গাগুলোতে ডোনেট করছে না? মানে এটি কি আসলে আমরা বলছি না, নাকি মানুষ আসলে স্বপ্ননোদিত হয়ে আসছে না? মানে এই জায়গাতে মানুষ এগিয়ে না আসলে, মানুষের সাহায্য ছাড়া, অনুদান ছাড়া তো আসলে কোনোভাবেই এই মানুষগুলোকে বাঁচানো সম্ভব না। আপনি কি মনে করেন কেন হচ্ছে না? এখানে বেসরকারি লেভেলে এই যেটা ফাউন্ডেশন বা তৈরি হচ্ছে, তো এখানে মানুষের ভিতরে কিন্তু দান করার প্রবণতা আছে, কিন্তু সেটাকে আমরা কাজে লাগাতে পারতেছি না। এটা আমাদের আসলে সচেতনতাটা আরও একটু ছড়িয়ে দেওয়া দরকার। এবং কিডনি রোগীরা যে কত কষ্টে থাকে এবং তাদের ফ্যামিলিরা যে কত কষ্টে থাকে, একটা ফ্যামিলিতে একটা কিডনি পেশেন্ট যদি রেগুলার ডায়ালিসিস নেয়, তার পরিবারটা জমি জমা বিক্রি করে দিয়ে পরিবারটা পুরো ডায়ালিসিসে নেয়, পুরাটাই। সো সেই ক্ষেত্রে যদি সরকারেরও হেল্প করা দরকার, এবং যারা সমাজের উচ্চবিত্ত যারা আছে তারা যদি এখানে তাই একটু এগিয়ে আসে, তাহলে অনেক প্রান্তিক রোগীরা যারা গ্রামে গঞ্জে যারা কিডনি ফেইলিওরে কয়েক মাস পরে ডায়ালিসিস নিতে না পেরে মারা যাচ্ছে, তাদেরকে সেভ করা সম্ভব। আপনাদের নেফ্রোলজিস্টের অবশ্যই কোনো একটি সোসাইটি আছে, বাংলাদেশের সব 400 জন চিকিৎসক বিশেষজ্ঞরা একসঙ্গে আসলে আছেন। আমরা বলি যে আপনারা সচেতনতা সৃষ্টি করছেন, বিভিন্ন দিবসগুলোতে আপনারা কাজ করেন, কিন্তু ইউনিফাইড ট্রিটমেন্ট সারা দেশে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে, বা যারা নেফ্রোলজিস্ট না তাদেরকেও একটি ওরিয়েন্টেশন দেওয়ার ক্ষেত্রে আপনারা কি করেন? জি, খুব ভালো একটা প্রশ্ন করেছেন। এখানে আমাদের কিডনি বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন, এদের পক্ষ থেকে আমরা কিন্তু এই যে বেসিক যে জিনিসটা বললাম, যে একদম উপজেলা না, যেখানে ইউনিয়ন লেভেলে পর্যন্ত শুধু সিম্পল একটা ইউরিনের টেস্ট, একটা ব্লাড প্রেশার মাপা, ডায়াবেটিস আছে কিনা এতটুকু মাপা, এটা তো সম্ভব, যে কেউ পারে, একজন হেলথ অ্যাসিস্ট্যান্ট যে সেও পারে। সে যদি শনাক্ত করে রুগীটাকে একটু উপরে লেভেলে পাঠিয়ে দেয়, তাহলে অনেক আগে যদি রুগীটা আমরা ধরে ফেলতে পারি কিডনির রোগটা, তাহলে কিন্তু তাদেরকে ফার্দার কিডনি ফেইলিওরটাকে আমরা প্রিভেন্ট করতে পারছি। তো এই ক্ষেত্রে আমাদের রেনাল অ্যাসোসিয়েশন থেকে ওই ট্রেনিংয়ের ব্যবস্থাটা, এটা আমরা উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এটা হয়ে যাবে তাড়াতাড়ি। অন্তত কমিউনিটি ক্লিনিক যে আমাদের সুন্দর যে মডেল আছে, সেই জায়গাতে কিডনি রোগীদেরকে এইভাবে খুঁজে বের করার জন্য কি করা উচিত, বা এটা করার জন্য আপনারা কোনো প্রেশার বা কোনো পরামর্শ সরকারকে দিয়েছেন কিনা, বা সরকার নিচ্ছে না নিচ্ছে, এমন কি ব্যাপার আছে? হোপফুলি হবে। এখন তো সে পর্যায়ে এখনো যায়নি, কিন্তু কমিউনিটি সেন্টারগুলো যেগুলো আছে সেগুলো যদি কার্যকর হয়ে যেত, সত্যিকার অর্থে কার্যকর যদি হতো, এবং এই সিম্পল টেস্টগুলো যদি করে ফেলা যেত, তাহলে কিন্তু সেই লেভেল থেকে আমরা কিডনি রোগীকে শনাক্ত করতে পারতাম, এবং করা যাবে, এটা আমি আশাবাদী। আমরা লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলি, মানে একটি সুস্থ মানুষ, একটা মানুষ সুস্থ থাকবে, এর জন্য আসলে ঘুমের কথা বলি, খাবারের কথা বলি। মানে কিডনি রোগকে যদি আমি এড়াতে চাই, একজন সচেতন মানুষ হিসেবে আমার কোন কোন পথ দিয়ে আসলে হাঁটা উচিত, বা কত আগে থেকে সচেতন হওয়া উচিত? আসলে তো এটা সবসময় শুধু কিডনি রোগের জন্য নয়, কিডনির জন্য, হার্টের জন্য, পুরা সুস্থ থাকার জন্যই আমরা বলি যে ডিসিপ্লিন লাইফ মানে সময় মতো খাওয়া, সময় মতো ঘুমানো, সময় মতো হাঁটা, এবং খাদ্যাভ্যাস পরিবর্তন করা, খাবারের আইটেমগুলো চেঞ্জ করা, এই জিনিসগুলো সবার জন্যই প্রযোজ্য। এটা কিডনিকে যেভাবে সুস্থ রাখবে, একইভাবে হার্ট, ব্রেন বা অন্যান্য অর্গানগুলোকেও সুস্থ রাখবে।
আমাদের দেশে ইদানিং কিন্তু ওবেসিটির প্রবণতাটা বেড়ে গেছে। আপনি যদি খেয়াল করেন এটাও একটা ডিজিজ কিন্তু, যে ওজন বেড়ে যাচ্ছে। এক সময় ছিল যখন একটু ওজনটা বাড়লে বলতো বেশ স্বাস্থ্যটা বেশ ভালো হয়েছে তোমার, আসলে কিন্তু এটা কিন্তু একটা ডিজিজ, যে ওজন যেন না বাড়ে সেদিকে অত্যন্ত সচেতন থাকতে হবে সবাইকে। সেই ক্ষেত্রে খাদ্যাভ্যাসের মধ্যে আমরা বলি যে যথেষ্ট পরিমাণে গ্রিন লিফি ভেজিটেবল এগুলো যদি ভালোভাবে গ্রহণ করে, পানির পরিমাণ পরিমিত পরিমাণে গ্রহণ করে, ফ্যাটি খাবার দাবারগুলোকে যদি অ্যাভয়েড করে, যাদের ডায়াবেটিস আছে তারা চিনি দ্বারা তৈরি খাবার এখন টোটালি বাদ দেবে, আর এক্সেস সল্টি খাবার যদি বাদ দেয়। তো এই সমস্ত যদি খাদ্যাভ্যাসের ভিতরে আমরা এখন যেমন ফাস্ট ফুডের দিকে আমাদের ইয়াং জেনারেশনটা ঝুঁকেছে, এই ফাস্ট ফুডের যে সমস্ত উপাদানগুলো থাকে এগুলো সবই কিন্তু হ্যাজার্ডাস ফর দ্য হেলথ। সো এগুলো যদি আমরা একটু সচেতন থাকি, প্লাস হাঁটাহাঁটি, এই হাঁটাহাঁটিটা যদিও বাড়ছে কিছুটা, নিয়ম করে বলি যে 30 মিনিট হাঁটা সপ্তাহে 6 দিন, এটা যদি রেগুলারলি সবাই একটু করে ফেলতে পারে। সময় মতো ঘুমানো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন আস্তে আস্তে মনে হয় যেন স্টাইলই হয়ে গেছে যে রাত 12টা 1টার আগে কেউ ঘুমাচ্ছে না, বা অনেকে আরও বেশি। সো রাত 10টা আমাদের যে হরমোন আসে ব্রেন থেকে, যেটার কারণে আমাদের ঘুম আসবে, সাউন্ড স্লিপের সময়টা কিন্তু রাত 10টা থেকে শুরু করে 11টার মধ্যে। এই সময়টা মেলাটোনিন নামক হরমোনটা সবচেয়ে বেশি পরিমাণে আসে এবং সেই পরিমাণে ঘুমটা হবে। তো এই জন্য 10টা 11টা 12টার মধ্যে হলেও মেনে চলে শুধু কিডনি নয়, মানে সমস্ত হেলথকেই ঠিক রাখবে। তাহলে খাওয়া, ঘুমানো, হাঁটা, এই প্রত্যেকটা জিনিসের মধ্যে ডিসিপ্লিনটা আনা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আবার আন্তরিক অভিনন্দন জানিয়ে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ। কিডনি রোগ মানুষকে সর্বশান্ত করে দিতে পারে এবং সর্বশান্ত হচ্ছে আমাদের চোখের সামনে। অসংখ্য মানুষ, চিকিৎসকরা চাইলেও তাদের জন্য কিছুই করতে পারছেন না, অথচ একেবারে সাধারণ 1টি 2টি 3টি 4টি টেস্ট বলে দিতে পারে আপনি আসলে কি অবস্থায় আছেন। আজকে যারা অনুষ্ঠান শুনছেন বা পরেও যারা শুনবেন, তারা অন্তত আজকে একবার দেখে নিতে পারেন। বা জন্মদিনে আমরা খেতে যাই বা বিবাহ বার্ষিকীতে আমরা নানা ধরনের অনুষঙ্গ, ওই সময়ও কিন্তু সারপ্রাইজ দেবার মতো করে পরিবারের কাউকে নিয়ে সবাই মিলে পরীক্ষা নিরীক্ষা করেও জানতে পারেন যে আপনাদের হেলথ স্ট্যাটাস কেমন আছে। এবং সেই অনুযায়ী আমরা যদি জীবনযাপন করি, আমরা যে কথাগুলো স্যার সবার শেষে বলছিলেন, জীবনের ডিসিপ্লিন আসলে আমরা হয়তো সব ধরনের রোগ থেকেও বেঁচে যেতে পারি, আমাদের আয়ুষ্কাল আরও বেশি বাড়তে পারে। তো আমরা চাই যে কিডনি রোগের কারণে আর কোনো প্রাণহানি যেন বাংলাদেশে না ঘটে, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।